আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না, আমি আছি তো আমার বোনকে দেখে রাখার জন্য। আশরাফ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাবা, কিছুটা চিন্তামুক্ত হলাম। মেয়েটাকে তোমার কোম্পানিতে কাজ করেছে শুনে আমার পুরো বিশ্বাস আছে তুমি মেয়েটাকে দেখে রাখবে। এভাবে আরে কিছুক্ষণ কথা বললো ওরা। মায়ের বাবা কথা বলতে কষ্ট হলেও তা কাউকে বুঝতে দিল না, খুব আস্তে আস্তে কথাগুলো বলছিল। তারপরে মায়া আবির ডাক্তারের সাথে দেখা করলো, এরপর বেরিয়ে গেল মায়েদের বাড়ির উদ্দেশ্যে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। ওরা পৌঁছে গেলে আবির ওদের বাড়ি ঢুকলো না। ওরা জানালো এখানে অপেক্ষা করবে, কারণ আশেপাশে আরো কিছু বাড়ি আছে। মায়ের একটা ছেলের সাথে বাড়িতে ঢুকতে দেখে যদি কেউ কিছু মনে করে সে ভেবে আবির বাড়ির ভিতরে গেল না। কিছুক্ষণের মধ্যে মায়ে একটা ব্যাগ নিয়ে হাজির হলো। তারপর এরা দুজনেই রওনা হলো শাহরিয়া ম্যানশনের উদ্দেশ্যে। শাহরিয়া ম্যানশন বাড়ির কলিং বেল বাজিয়ে অপেক্ষা করছে মায়া আর আবির। মায়ের হার্টবিট বেড়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই বাড়ির সবাই ফিরে এসেছে। কি বলবে ও সবাইকে, কিভাবে দাঁড়াবে সবার সামনে। আর আরমানের মা তো ওকে একদম পছন্দ করে না, ওই মহিলাটাকে দেখলে মায়ের ভয় লাগে। এসব ভাবতে ভাবতে দরজা খোলার আওয়াজ হলো। মায়ের সামনে তাকিয়ে দেখলো রুবি দাঁড়িয়ে আছে। আবির এগিয়ে গেল, মায়া গেল। আবির পিছনে তাকিয়ে দেখলো মায়া এখনো দরজার কাছেই দাঁড়িয়ে। আবির বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে গেলে কেন? এই বাড়ির সবাই ড্রয়িং রুমের সবাই বসা ছিল। আবিরের আওয়াজ সবাই ঘুরে তাকালো, এটা দেখার জন্য আবির কাকে রাখছে। মায়া ভয়ে ভয়ে মাথা নিচু করে ধীরে পায়ে এগিয়ে এলো। আর মায়াকে দেখার সাথে সাথেই সবাই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল, হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল সবাই। মায়া কিছুটা এগিয়েছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শোনা গেল গভীর গলায় এক মহিলার আওয়াজ। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, ও তাহলে চলে এসেছো তুমি, আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। মায়া মুখ তুলে তাকালো সামনের দিকে। মহিলাটি আর কেউ না, আরমানের মা মিসেস সাবিনা শাহরিয়া। খুব সুন্দর কাজের একটি শাড়ি পরে আছে উনি, আঁচলটা এক পিন করে হাত ধরে আছেন। গলায় কানে হাতে স্বর্ণের অলংকারে সেজে আছেন তিনি। দেখতেও ভীষণ সুন্দরী মহিলাটি। কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে এলো। মিসেস সাবিনা বলল, তো কেমন লাগছে মায়া আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করে? মায়া অপমানিত বোধ করলো, মাথা নিচু করে উত্তর দিল, ভালো। আর মানে বাবা আনোয়ার শাহরিয়া কিছু বুঝতে না পেরে ওদের দিকে এগিয়ে এসে বলল, কি মায়া, মা তুমি এখানে? আর কিসের সার্ভেন্ট? আমি তো কিছু বুঝতে পারছি না। মিসেস সাবিনা বলল, ও আমাদের বাড়িতে আরমানের সার্ভেন্ট হয়ে জয়েন হয়েছে। ওর নাকি টাকার দরকার, কোথাও কাজ পায়নি তো তাই। আবার কাল থেকে নাকি আমাদের কোম্পানিতেও জয়েন করবে। আনোয়ার সাহেব বললেন, কিন্তু মা, আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করার কি দরকার? কোম্পানিতে জয়েন করতে পারো। মিসেস সাবিনা বলল, হ্যাঁ, কোম্পানিতেও জয়েন করবে। শুনলাম ও নাকি ডিজাইনার, আর আজ ও আমাদের কোম্পানিতে গিয়েছিল আরমানকে লাঞ্চ দিতে। আর আমাদের একজন বিদেশি ক্লায়েন্ট নাকি ওর ডিজাইনের খুব পছন্দ হয়েছে। উনি নাকি ওর ডিজাইন করা ড্রেসে নিবে, অন্য কোনো ডিজাইনের না। আনোয়ার সাহেব বললেন, ও মা, সে তো ভালো কথা, তাহলে আমাদের কোম্পানিতে কাজ করো। বাড়িতে কাজ করার কি দরকার? মিসেস সাবিনা বলল, আমি ওইটাই বলেছিলাম, কিন্তু তোমার গুণধর ছেলে ওকে এই বাড়িতে রেখেই কাজগুলো করাতে চাই, কিন্তু আমি চাই না ওই মেয়ে এই বাড়িতে থাকুক। নিশ্চয় ওই মেয়ের কোনো মতলব আছে, তাই আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। ও হয়তো আবার ফিরে আসতে চায় আমাদের ছেলের জীবনে, না হলে কি আর অন্য কোথাও কাজ পাইনি? আমাদের বাড়িতে ওকে কেন কাজ করতে আসতে হলো? আনোয়ার সাহেব বললেন, কি সব বলছো তুমি সাবিনা? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে। ও সার্ভেন্টের কাজে জয়েন করেছে, তাই বলে ওকে এমন ভাবে অপমান করতে পারো না। মায়া তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, খুব কান্না পাচ্ছে। ও এতটা অপমানিত ওকে কখনো হতে হয়নি, কিন্তু ওর যে আর কিছু করার নেই। ও তো নিজে থেকে আসেনি এই বাড়ির কাজ করতে, ওকে জোর করে নিয়ে আসা হয়েছে। ওকে যে আরমান শাহরিয়া কিনে নিয়েছে ওর অজান্তে, তাতে ওর দোষটা কোথায়? আবিরা তখন চুপচাপ ওদের কথা শুনছিল। এখন বলে উঠলো, আঙ্কেল, মায়ের বাবার শরীর অসুস্থ, উনি হসপিটালে ভর্তি আছে, ক্যান্সারের লাস্ট স্টেজে উনি আছে, জীবন মরণের সাথে লড়াই করছে। অনেক টাকা খরচ করে ওনাকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অনেক টাকা খরচ হয় ওনার চিকিৎসা করার, আর মায়ের হাতে কোনো জব ছিল না, তাই ও বাধ্য হয়েছে আপনার ছেলের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে। মায়ের দুই চোখে তখন অশ্রুর বন্যা, মাথা নিচু করে কাঁদছে মেয়েটা। ও ওদের করা অপমানের জন্য কাঁদেনি, কাঁদছে ওর বাবার কথা ভেবে। আরমান তখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, কিন্তু আবিরের বলা কথাটা ওর কানে যেতেই সিঁড়ি মাঝখানে থমকে দাঁড়িয়ে গেল। আবির পুরো কথাটা স্পষ্ট শুনতে পেরেছে। ধীরে ধীরে চার মিলে গেল। যে প্রশ্নের উত্তর এতদিন নিজের মনে খুঁজছিল, পেয়ে গেল সেই উত্তর আবিরের কথায়। আয়মানের চাচি আঞ্জুমা বেগম মায়ের কাছে এসে মায়ের চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েটাকে ওনার প্রথম থেকে ভীষণ ভালো লাগে। আঞ্জুমা বেগম মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে। জানো তো আল্লাহ যা করেন বন্দার ভালোর জন্যই করেন, তুমি চিন্তা করো না, আল্লাহ চাইলে তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। মায়া এমন স্নেহ ভরা স্পর্শ পেয়ে গলে গেল যেন। ছোট থেকে মায়ের আদর পায়নি, ওর মা জন্মের সময় মারা গেছেন, তাই মায়ের আদর ভালোবাসা কি জিনিস মায়া তা জানে না। আঞ্জুমা বেগমের এমন মায়া মমতা পেয়ে আরো জোরে শব্দ করে কান্না করতে লাগলো। যে কান্নাটা এতদিন চাপা পড়েছিল সেটাই বেরিয়ে এলো যেন। নিজেকে সবার সামনে শক্ত দেখালেও সে ভিতরে ভিতরে বড়ই দুর্বল। আরমানের বাবা আনোয়ার সাহেব এগিয়ে এসে মায়ের মাথায় হাত রাখলেন, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না।
মিসেস সাহাবিনা বেগম মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বললেন, আদিক্ষত যত সব ঢং। কিন্তু উনি বিড়বিড় করে বললে কথাটা ঠিক সবার কানে গেল। মায়া তানজিমা বেগমের বুক থেকে মাথা তুলে 2 হাতে চোখের পানি ভালো করে মুছে নিল। না না, এইভাবে ভেঙে পড়তে পারে না। সবাই যে ওকে দুর্বল ভাববে, তাহলে সিম্প্যাথি দেখাতে আসবে সবাই। ও কারোর সিম্প্যাথি চায় না। আরমান সিঁড়ি দিয়ে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া যাও, আমার জন্য কফি নিয়ে আসো, ব্ল্যাক কফি উইদাউট সুগার। তানজিমা বেগম বলল, কিন্তু আব্বু তো এখনই বাইরে থেকে এলো, এখনো ফ্রেশ হয়নি, আমি বানিয়ে দিই কফি। আরমান বলল, না ছোট আম্মু, যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। মায়া নিজেকে স্বাভাবিক করে বলে উঠলো, আমি আনছি ছোট আম্মু, তুমি বসো। না মানে আন্টি, সরি, আসলে ভুল করে বেরিয়ে গেছে। তানজিমা বেগম মুচকি হেসে বললেন, ছোট আম্মুই রেখো, তুমি আমার আরেক মেয়ে। এমন না যে কাউকে কিছু বলে ডাকতে গেলে রক্তের সম্পর্ক বা কাগজে থাকতে হবে। ডাকটা মন থেকে আসে, কোনো সম্পর্ক থেকে না। মায়াও মুচকি হেসে বলল, ঠিক আছে ছোট আম্মু। সাবিনা বেগম বলল, রং দেখলে বাঁচি না হো, বলে উনি সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আবির মায়াকে বলল, মায়া রবিকে বলবে তোমার আমার রুমে 1 কাপ কফি দিয়ে যেতে। মায়া বলল, আমি দিয়ে আসছি ভাইয়া, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আঙ্কেল আপনাদের কিছু লাগবে? শেষের কথাটা মায়া আরমানের বাবা চাচার উদ্দেশ্যে বলল। আরমানের বাবা বললেন, একটু চা হলে ভালো হতো মামনি, কিন্তু তুমি আগে ওদের কফি দাও, তারপর ফ্রেশ হয়ে আমাদের একটু চা দিও। তোমার হাতে চা খেতে ভীষণ ভালো লাগে আমার। আরমানের চাচা আনোয়ার সাহেব বলে উঠলেন, আমারও ভালো লাগে। তানজিমা বেগম বলে উঠলো, হ্যাঁ তোমরা যে যার মতো মেয়েটাকে অর্ডার করছো, বাইরে থেকে এসেছে, ওকে একটু তো রেস্ট নিতে তো দাও। মায়া বলল, আরে কোনো ব্যাপার না ছোট আম্মু, বেশিক্ষণ লাগবে না, আমি এখনই আসছি। মায়া চলে গেল রান্নাঘরে, আর সবাই যে যার মতো সোফায় বসলো। এরপর কিছুক্ষণের মধ্যে মায়া একটা বড় ট্রে হাতে ড্রয়িং রুমে এলো। সবাইকে দেখলো, আরমানকে আর ড্রয়িং রুমের কোথাও দেখতে পেল না। মায়া ওদের কাছে এগিয়ে এসে আরমানের বাবা চাচা আর ছোট আম্মুর হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। ওদের পাশে বসেছিল আরমানের বোন সামিরা, বয়স 18। মায়েরও হাতে 1 বাটি রোজ ধরিয়ে দিয়ে বলল, আর এটা তোমার জন্য। সামিরা খুশিতে উত্তেজিত হয়ে বলল, থ্যাংকস ইউ ভাবি, না মানে আপু। সামিরের কথা শুনে সবার হাসি হাসি মুখটা চুপসে গেল। তানজিমা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, মায়া আরমানের মাত্র রুমে গেল, তুমি ওকে কপিটা একটু রুমে দিয়ে আসো। মায়া বলল, ঠিক আছে ছোট আম্মু, আর বলছি আবির ভাইয়ের রুম কোনটা? তানজিমা বেগম বললেন, আরমানের রুমের আগে যে রুমটা আছে ওটা আবিরের। মায়া বলল, আচ্ছা ঠিক আছে। মায়া চলে গেল উপরে। যেহেতু আগে আবিরের রুম, তাই আবিরকে আগে কপি দিল। তারপর আরমানের রুমের দরজা লক করলো। আরমান যাওয়ার অনুমতি দিলে মায়া ভেতরে প্রবেশ করলো। আরমান সোফায় বসেছিল ল্যাপটপ নিয়ে। মায়া ওর সামনে টেবিলে কপি রেখে বলল, আরমান কপি। আরমান আমতা আমতা করে বলল, মায়া তোমার বাবা এখন কেমন আছে? আরমানের বলা কথাটা শুনে মায়া কিছুটা থমকে গেল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, একজন ক্যান্সারের রোগী যেমন থাকার কথা তেমনই আছে। কথাটা বলেই মা বেরিয়ে গেল। আরমান আরো কিছু বলতে চাইলো, কিন্তু বলতে পারলো না। মা আবার সিঁড়ি দিয়ে নেমে আসতেই ড্রয়িং রুমের সবাই বসে থাকা আরমানের চাচা মনোয়ার সাহেব তানজিমা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তানজুমা যাও, মায়া মামনি থাকার ব্যবস্থা করে দাও। তানজিমা বেগম বলল, হ্যাঁ যাই, চলো আম্মু, আমার সাথে চলো। তারপর উনি ওনাদের বাড়ির একজন ছেলে সার্ভেন্টকে ডেকে বললেন, মায়ের লাগেজটা দিয়ে যেতে। তানজিমা বেগম মায়াকে নিয়ে নিচের তলায় একটা মাঝারি সাইজের রুমে এসে বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে। এটা বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের ঘর, উনি বেঁচে থাকতে এই ঘরেই থাকতেন। আমি মাঝে মাঝে পরিষ্কার করে রাখতাম ঘরটা। অন্য সব ঘর এখন ময়লা হয়ে আছে, পরিষ্কার করা নেই, তাই এখানেই থাকতে দিলাম। তোমার কোনো অসুবিধা হবে না তো? মায়া হালকা এসে বলল, না ছোট আম্মু, কোনো অসুবিধা হবে না, বরং এই ঘরটা আমার খুব পছন্দ। তানজিমা বেগম বললেন, আচ্ছা তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, পরে জমিয়ে আড্ডা দিব। আর এই যে আলমারি, তুমি তোমার সব জিনিসপত্র ওখানে রাখতে পারো। মায়া বলল, ঠিক আছে ছোট আম্মু। তানজিমা বেগম চলে গেল। আর মায়া লাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসেই কল লাগালো হসপিটালে ওর বাবার খোঁজ নেওয়ার জন্য। কথা বলা হয়ে গেলে ওর লাগেজ থেকে জামা কাপড়গুলো বের করতে লাগলো আলমারিতে গুছিয়ে রাখার জন্য। এরপর একে একে সব জামা কাপড় গুছিয়ে রাখলো। তারপর ওর লাগেজ থেকে বের করলো একটা ডায়েরি। এই ডায়েরি আছে কিছু ড্রেসের ডিজাইন। যখন ওর খুব মন খারাপ হয় বা ওর খুব মন ভালো থাকে, তখন সে বসে বসে ডায়েরিতে ডিজাইন করে। এই ডায়েরিতে করা ডিজাইন কখনো কোথাও দেয়নি ও। আলমারিতে একটা ছেলের লকার আছে, সেই লকারটা খুললো ডায়েরিটা ওখানে রাখার জন্য। কিন্তু লকারটা খুলতেই চোখে পড়লো একটা কাঠের ছোট বক্স। বক্সটা অনেক দিনের পুরানো। মায়া বক্সটা হাতে নিয়ে হাত বুলিয়ে দেখলো, কি মনে করে বক্সটা খুলতে গিয়েও খুললো না, আবার আগের জায়গায় রেখে দিল। আর তার পাশে রাখলো ওর ডায়েরিটা। তখন এই ঘরের দরজা লক হলো। মায়া আলমারিটা বন্ধ করে দরজা খুলে দিতেই দেখতে পেলো হাসি মুখে দাঁড়িয়ে আছে সামিরা। সামিরা বলল, ভিতরে আসতে দিবে না ভাবি, না মানে আপু। সামিরা ভাবি বলতে চাচ্ছিল, কিন্তু ও বুঝতে পেরে থেমে গেল। সামিরা দুঃখিত দুঃখিত মুখ করে বলল, সরি আপু, আসলে আগে যখন তোমাদের বাড়ি যেতাম তখন ভাবি বলেই ডাকতাম তো,
তাই এখনো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে সামিরাও যেত ওর দাদুর সাথে, মায়ের সাথে দেখা করার জন্য। মায়া হাসি মুখে বলল, ও কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি, এসো ভিতরে এসো। এই বলে সামিরার হাত ধরে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল। এই রুমটা মাঝারি সাইজের হলেও প্রয়োজনীয় সবকিছুই আছে। ছোট একটা বারান্দাও আছে রুমটার সাথে। বারান্দায় গেলে এই বাড়ির বাগানটা দেখা যায়, মানে বাগানের কাছেই এই রুমটা। সামিরা মন খারাপ করে বলল, জানো তো আপু, তোমাকে আমি মন থেকে ভেবেছিলাম। তোমাদের ডিভোর্স হয়ে গেলেও তোমাকে ভুলতে পারিনি। মায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাদ দাও, আগের কথা ভেবে মন খারাপ করো না। সামিরা ভাবলো এসব কথা বলে হয়তো মায়ের আবারও মন খারাপ করে দিচ্ছে, তাই ও উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ ঠিকই বলছো, তবে এখন আমি তোমাকে আমাদের বাড়িতে পেয়ে ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে আমার। ভাবি রাখতে পারবো না তো কি হয়েছে, আপু ডাকবো। আর ভাবি ডাকটা কেমন পরপর, আর আপু ডাকটা কেমন আপন আপন। সামিরার কথায় মায়ের কিছুটা হাসলো। এইভাবে আরো কিছুক্ষণ গল্প করলো ওরা। সকালবেলা, আজ খুব সকালে ঘুমটা ভেঙে গেছে ওর, তাই বিছানা থেকে উঠে এসে বারিন্দায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বারিন্দায় দাঁড়িয়ে থেকে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর হাত মুখ মুছে রওনা দিল রান্নাঘরের উদ্দেশ্যে। এই বাড়ির সবাই হয়তো এখনো ঘুমে, শুধু পাখির কিচির মিচির চারা চারিদিকে এখনো নিস্তব্ধ। মায়ের রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে শুরু করলো। কিছুক্ষণ পরেই শুনে গেল কারো পায়ের আওয়াজ। মায়ের রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে দেখলো মিসেস তানজুমা বেগম আসছেন। তানজুমা বেগম বললেন, আরে মায়া, তুমি এত সকালে রান্নাঘরে কি করছো? মায়া মুচকি হেসে বলল, এই তো ছোট আম্মু, ব্রেকফাস্ট বানাচ্ছি। তানজুমা বেগম বলল, তোমার বানানোর কি দরকার মা, রান্নার জন্য তো শেফ আছে, আমি আছি। ঠিক তখনই রান্নাঘরে প্রবেশ করলো রবি। এরই মধ্যে ওদের বাড়ির শেফরা উঠে গেছে, যে যার কাজে লেগে গেছে। রবি বলল, মায়া, এই সময় স্যার কফি খায়, জিম রুমে আছেন উনি, এরপর ওনার ঘরটাও পরিষ্কার করতে হবে। মায়া বলল, আচ্ছা আপু ঠিক আছে, আমি এখন যাচ্ছি কফি নিয়ে। আর ওনার জিম রুমটা কোন দিকে? রবি বলল, ওনার রুমের সাথে। মায়া বলল, আচ্ছা আপু। তানজুমা বেগম অবাক হয়ে দেখছে এই ছোট্ট মেয়েটাকে, যে কিনা বুকে হাজারো কষ্ট চাপা রেখে কতই না স্বাভাবিক দেখাচ্ছে নিজেকে। ভালোদের সাথেই সবসময় কেন এমন হয়? মেয়েটার তো ওর বাবা ছাড়া এই দুনিয়ার আর কেউ নেই। আর দেখেই বোঝা যায় ওর বাবা ওকে কতটা আদরে মানুষ করেছে। যদি ওর বাবা এই দুনিয়ায় না থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? তখন কি এভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে? ভীষণ মায়া হয় ওনার ওই মেয়েটাকে দেখলে। কত সুন্দর মিষ্টি স্বভাবের মেয়েটা, আর তার কপালে কিনা এত কষ্ট, ভাবলেই অবাক লাগে। মায়া কফি বানাতে বানাতে তানজুমা বেগম উদ্দেশ্য করে বলল, কি ভাবছো ছোট আম্মু? তানজুমা বেগম মায়ের কাছে গিয়ে ওর মাথায় হাত বুলাতে বলতে বলল, কিছু না মামনি, দোয়া করি আল্লাহ তোমার সব কষ্ট ধুলে মুছে দিক। তুমি দেখবে এখন কষ্ট পেলেও একদিন তুমি খুব সুখী হবে। মায়া এই কথার প্রতি উত্তরে কিছু বলল না, শুধু ওর মুখে ফুটে উঠলো কষ্টের হাসি। তারপর বলল, আচ্ছা ছোট আম্মু, আমি তো জানি না এই বাড়ির সবাই ব্রেকফাস্টে কি খায়, তাই লুচি আর আলুর দম বানিয়েছি। তানজুমা বেগম হেসে বললেন, অনেক ভালো করেছো। আমি তোমার আঙ্কেলরা আর সামিয়া তো লুচি খেতে অনেক ভালোবাসে, দেখবে ওরা এই ব্রেকফাস্ট দেখে অনেক খুশি হবে। বড় ভাবি আর আরমান হয়তো খাবে না, ওরা ডাইট করে তো, তাই খুব বেশি অয়েলি জিনিস খায় না ওরা। মায়া বলে, আচ্ছা ঠিক আছে। আর আঙ্কেলরা কি উঠে গেছে? তাহলে ওনাদের জন্য বানাতাম। না না করে বললেন, আরে আমি বানাচ্ছি, তুমি যাও, এরপর তোমাকে আরমানের রুম পরিষ্কার করতে হবে, তারপর অফিসেও তো যাবে, আজকে আবার প্রথম দিন। মায়া বলল, কোনো ব্যাপার না ছোট আব্বু, এখনই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। যা তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি এখনই চা আনছি। তানজিমা বেগম মায়ের মাথায় চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বললেন, পাগলি একটা, বলে উনি চলে গেলেন। এদিকে মায়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরপর কিছুক্ষণের মধ্যে মায়া সবকিছু রেডি করে রান্নাঘর থেকে উকে দিয়ে ড্রয়িং রুমে তাকালো। দেখলো আঙ্কেলরা চলে এসেছে। মায়া একটা ট্রে করে চা নিয়ে গেল ওনাদের কাছে, ছোট আম্মুকেও চা দিল। এরপর আবারও রান্নাঘরে গিয়ে আরমানের জন্য বানানো কফি নিয়ে এগিয়ে গেল দোতলার দিকে। তারপর আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নক করা সত্ত্বেও ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। এরপরে মনে পড়লো রুবি বলেছিল জিম রুমে থাকবে এই সময়, তাই হয়তো এত দূরে নক করার আওয়াজ যাচ্ছে না। মায়া আর কোনো কিছু না ভেবেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ওর এই রুমটা ভালো করে দেখা হয়নি কখনো, তাই পুরো রুমটাই একবার চোখ বুলালো। বিশাল বড় রুমটা, সব রকমের ফার্নিচারও আছে, পুরো রুমটাই সাদা কালার। তার সাথে দরজা জানলার পর্দা থেকে শুরু করে বিছানার চাদরটাও সাদা কালার। এত ঝকঝকে চকচকে রুমটা কি পরিষ্কার করবে ভেবে পেল না মায়া। রুমে কিং সাইজের একটা বেড রাখা, আর তার কিছুটা পাশে একটা বিশাল বড় বেলকনি, থাই গ্লাস লাগানো। সেই থাই গ্লাস বেড করে রুমে সকালে বৃষ্টি রোদ প্রবেশ করছে। রুম থেকে যতদূর দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বেলকনিটা অনেক ফুল গাছ দিয়ে সাজানো। মায়ের আবার ফুল গাছ অনেক পছন্দ, তাই মায়া কফি হাতে এগিয়ে গেল সেই দিকে। কিন্তু তখন একটা মোটা গভীর পুরুষের আওয়াজ ভেসে এলো ওর কানে, আমার রুমে কি করছো তুমি? আরমান একটা তাওয়ালে দিয়ে ঘামে ভিজে থাকা শরীরটা মুছতে মুছতে জিম রুম থেকে বেরিয়ে আসতে আসতে মায়ের উদ্দেশ্যে কথাটা বলল। মায়া আরমানের গভীর গলার আওয়াজ শুনে থেমে গেল। তারপর আস্তে আস্তে আরমানের দিকে ঘুরলো, কিন্তু